অতীতে মেরুদণ্ডহীন লোকদের নিয়োগ দিয়ে কারচুপি নির্বাচন করেছে আওয়ামী লীগ, অভিযোগ রিজভির। ইসিতে বিএনপির আয় ব্যয়ের হিসাব দাখিল। জুলাই সনদের খসড়া তৈরি, জানিয়েছেন আলী রিয়াজ। রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা। মার্কিন শুল্কের প্রভাবে কমতে পারে জিডিপি, পূর্বাভাস এডিবির। মঙ্গলবার যুক্তরাষ্ট্র বাংলাদেশ বৈঠকের দিকে নজর সবার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল তারা নির্বাচন বানচালের চক্রান্ত করতে পারে, সেগুলো সরকারকে মোকাবেলা করতে হবে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবের কাছে 2024 সালের অডিট রিপোর্ট জমা দেয় বিএনপি। গেল বছরে দলটির আয় 15,65,94,842 টাকা, বিপরীতে ব্যয় দেখানো হয়েছে 4,80,04,820 টাকা। রুহুল কবির রিজভী বলেন, অতীতে মেরুদণ্ডহীন লোকদের নির্বাচন কমিশনে নিয়োগ দিয়ে কারচুপি নির্বাচন করেছে আওয়ামী লীগ। বর্তমান ইসি সুষ্ঠু নির্বাচন করবে সেটি প্রত্যাশা করে বিএনপি। এমন ব্যক্তিদেরকে বাছাই করে নেওয়া হয়েছে যারা অত্যন্ত দলমন্য এবং যারা নির্দয় নিষ্ঠুরভাবে একটি লুটের নির্বাচন, একটি বন্য নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত করে সন্ধ্যার মধ্যে অথবা রাত 8টার মধ্যে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে তারা ঘোষণা দিত। এই সমস্ত মেরুদণ্ডহীন, এই সমস্ত চাকরিলোভী লোকদেরকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আমরা 16-17 বছর ধরে নির্বাচন কমিশনের সরকারের অনুগত একটি প্রতিষ্ঠান হিসাবে তাদের অর্পিত দায়িত্ব, তারা তাদের স্বাধীনতাকে ভুলে গিয়ে শেখ হাসিনার পদলেহী একটি প্রতিষ্ঠানে তারা পরিণত করে রাখার ক্ষেত্রে জুলাই সনদের খসড়া তৈরি, কালকের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে, জানিয়েছেন আলী রিয়াজ। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা আজ আবার শুরু হয়েছে। এর আগে 18 বৈঠকে 10 বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে, 7টি বিষয়ে একমত হতে পারেনি। আলোচনা শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সময় কম থাকায় দ্রুত সিদ্ধান্তে যেতে হবে। আলোচনা 31 জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে। তিনি বলেন, জাতীয় সনদ নিয়ে একটি খসড়া তৈরি হয়েছে, কালকের মধ্যে সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। পুলিশ কমিশন গঠন করার বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছেছে। পুলিশ সংস্কার বিষয় নিয়ে এরই মধ্যে খসড়া তৈরি হয়েছে বলেও জানান ডক্টর আলী রিয়াজ। বাদ দিয়ে যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। আমরা মনে করি আপনারা আলাদা আলাদাভাবে মতামত দিলে সেগুলি সন্নিবেশিত করা হবে। আমরা খসড়া নিয়ে এখানে আলোচনা করব না এই কারণে, যেগুলো শব্দের ব্যাপার। যদি বড় রকমের মৌলিক কোনো আপত্তি ওঠে তাহলে আমরা ফ্লোরে আনবো, না হলে আনবো না। বিমান বিধ্বস্তের ঘটনায় উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের ক্ষতিগ্রস্ত ভবনে পরিচ্ছন্নতার কাজ করছে বিমান বাহিনীর একটি টিম। পরিচ্ছন্নতার কাজ শেষ হলে স্কুল কর্তৃপক্ষের কাছে আজই বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও এখন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক সহ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত ভবনটি দেখতে আসছেন। বিদ্যালয়টিতে অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় এখনও স্তম্ভিত কর্তৃপক্ষ। অভিভাবকরা বলেছেন, শিক্ষার্থীরা এখনও ট্রমা কাটিয়ে উঠতে পারছে না। মানসিকভাবে সুস্থতার ফিরিয়ে আনতে সময় লাগবে, তাই সহসায় স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত ঠিক হবে না বলেও মত তাদের। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক সংকট সমাধানে 29 জুলাই ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এর আগেই ওয়াশিংটনের পক্ষ থেকে শুল্ক হ্রাসের বিষয়ে সুখবর আসতে পারে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা অতিরিক্ত 35% শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে। দেশের ব্যবসায়ী ও আমদানি রপ্তানির সঙ্গে জড়িত সবার নজর এখন এই বৈঠকের দিকে। বৈঠক সফল হলে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও অন্যান্য রপ্তানি খাত বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকার নতুন সুযোগ পাবে। অন্যথায় বড় ধরনের আর্থিক ও সামাজিক ধাক্কা লাগতে পারে দেশের অর্থনীতিতে। তবে যুক্তরাষ্ট্র 35% শুল্ক কমিয়ে 18 থেকে 20% করতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। 1 আগস্ট থেকে বাংলাদেশের উপর শুল্ক যুক্তরাষ্ট্রের পাল্টা 35% শুল্ক কার্যকর হওয়ার কথা। এটি কার্যকর হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধিতে। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকের জুলাই সংস্করণে এমন শঙ্কা প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক।
21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ ৪৯ আসামির সকলের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আজ। এর আগে গত ১৭ জুলাই আপিলের ওপর প্রথম দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ তারিখ নির্ধারণ করেন। এই মামলার পলাতক দুই আসামি মোহাম্মদ হানিফ ও মাওলানা তাজউদ্দিনের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহানকে নিয়োগ দিয়েছে আপিল বিভাগ। গত বছরের ১ ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ ১৯ জনের মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ ১৯ জনের যাবজ্জীবন এবং ১১ জনের বিভিন্ন মেয়াদের দণ্ড মওকুফ করে রায় দেয় হাইকোর্ট। একই সাথে বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিপ্ট আপিল করলে গত ১ জুন তা মঞ্জুর করে আপিল করার অনুমতি দেন প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ বিচারপতির বেঞ্চ। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুদ্ধবিরতির আলোচনায় সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাত থামাতে দুই দেশের নেতার সাথে ফোনালাপ করেছেন তিনি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দুই পক্ষের সাথে আলোচনার পর শিগগিরই যুদ্ধবিরতি সম্ভব বলে মনে করেছেন তিনি। তবে লড়াই না থামলে দুই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির অগ্রগতি হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ফোনালাপের পর প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাচাই। তবে তিনি বলেন, কম্বোডিয়া সত্যিকারের আগ্রহ দেখালে কেবল যুদ্ধবিরতি হবে। কম্বোডিয়াকে দ্বিপাক্ষিক আলোচনায় বসতে রাজি করাতে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধও করেছেন। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুড মানেট জানিয়েছেন, তাৎক্ষণিক এবং নিঃশর্ত যুদ্ধবিরতি চায় দেশটি। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাত এর মধ্যে চতুর্থ দিনে গড়িয়েছে। এই সংঘাতে দুদেশে অন্তত ৩৩ জন নিহত হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে ১,৬৮,০০০-এরও বেশি লোক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর ২টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।